আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। দ্বিতীয় ধাপে 156 উপজেলা নির্বাচন চলছে। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর 2 লাখ সদস্য। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও পরিবারের সদস্যদের উপর মার্কিন নিষেধাজ্ঞা, ভাইয়ের অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের ঘটনায় ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক। 28 জুন নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ। এবং নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি প্রধান কৌশলীর গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র। রাফার আশেপাশে ইসরায়েলি হামলা জোরদার। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দ্বিতীয় ধাপে 10 জেলার 156টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। চেয়ারম্যান সহ 3টি পদে প্রার্থী 1824 জন। 156 উপজেলায় মোট ভোটার 3,52,04,748 জন। 24টি উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে। ভোট কেন্দ্রে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 2 লাখ সদস্য। দ্বিতীয় দফার উপজেলা ভোটে কুমিল্লা, আদর্শনগর এবং রাউজান উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন। অপরদিকে ভোটের পরিবেশ না থাকায় বান্দরবানের রুমা উপজেলার ভোট স্থগিত করেছে ইসি। একই সাথে মামলা এবং মৃত্যুজনিত কারণে 3 উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি ভোট কেন্দ্রে। সেখানে রয়েছেন সোমা ইসলাম। সোমা, ভোটের উপস্থিতি এবং ভোটের পরিবেশ কেমন দেখছেন? জানেন যে ভোটের 1 ঘন্টা পার হয়ে গেছে, এখন সকাল 9টা বাজে এবং আমি আছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। এই নারায়ণগঞ্জের 3টি উপজেলাতে উপজেলা ভোট হচ্ছে, 2500 রূপগঞ্জ এবং সোনারগাঁ। এখানে আপনার যদি বলি যে এই সোনারগাঁও উপজেলাতে প্রায় 3.5 লক্ষ ভোটার আছে এবং আমরা 141টা যেহেতু ভোট কেন্দ্র আছে সোনারগাঁতে, তো সকাল থেকে প্রায় 6-7টা কেন্দ্রে গিয়েছি। উল্লেখ করার মতো ভোটের লাইন দেখানোর মতো ভোটার আমরা দেখিনি, তবে বিচ্ছিন্নভাবে ভোটাররা আসছেন, ভোট দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সোনারগাঁ পাইলট উচ্চ বিদ্যালয়ে আছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বয়স্ক মানুষ এবং যারা ভদ্র মহিলা তারা কিন্তু ভোটের লাইনে আছেন। এই উপজেলাতে কিন্তু পুরো ভোটই হচ্ছে ব্যালটে, পাশাপাশি যে 2টি উপজেলা সেখানেও ভোট হচ্ছে ব্যালটে। তবে সবচেয়ে বড় কথা যে ভোটার উপস্থিতি কেন কম, সেই জায়গাটা সবচেয়ে বড় উত্তর হচ্ছে যেহেতু প্রধান বিরোধী দল সেটা হচ্ছে বিএনপি, তারা যেহেতু ভোটে আসেনি, তো সেখানে একটা ভোটার উপস্থিতি বড় ফ্যাক্টর না আসার প্রধান কারণ সেটা নির্বাচন কমিশন থেকে সাধারণ মানুষ সকলেই কিন্তু বলেছে। আমরা যদি বলি 8 মে প্রথম দফা উপজেলা ভোট হয়েছে, আজকে দ্বিতীয় দফার উপজেলা ভোট, সেখানে 8 মেতে কিন্তু 36% ভোট কাস্ট হয়েছিল এবং এত কম ভোট কাস্ট হওয়ার জন্য কিন্তু সব পক্ষ অর্থাৎ ইলেকশন কমিশন যেটা বলছে যে প্রধান বিরোধী দল এবং বড় একটি মাঠে রাজনৈতিক দল বিএনপি যেহেতু ভোট বর্জন করেছে, সেই জন্য ভোটাররা আসছেন না, ভোট দেওয়ার প্রতি অনীহা। এবং আরও একটি বড় কারণ তারা উল্লেখ করেছিল যে যেহেতু এক দলের অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে ভোটের কন্টেস্টটা হচ্ছে, অর্থাৎ এক দলের প্রার্থীরাই 4-5 জন প্রার্থী একটি উপজেলায় ভোট করছেন, তো সেখানে এক দলের অনেক প্রার্থী থাকার কারণে ভোটারদের মধ্যে কিন্তু একটা শঙ্কাও কাজ করে যে একই দল দাঁড়িয়েছে, একই দলের এতজন, কাকে আমরা ভোট দিব। সে কারণে অনেকেই ঝামেলায় যেতে চান না। এবং প্রথম দফা ভোটে কিন্তু বলা হয়েছিল যে ধান কাটার মৌসুম এবং বৃষ্টি বাদলা ছিল, সেজন্য ভোটাররা আসেনি। আজকে কিন্তু ওয়েদার ভালো, ধান কাটার মৌসুম এখনও আছে, কিন্তু ভোটার দেশে দেখা নাই। আয়োজন, পূর্ব প্রস্তুতি যা বলতে পারেন সব কিছু কিন্তু একদম ভালো আছে। তবে এই কেন্দ্রে এখন 9টার সময় বেশ ভালো একটা বলতে চাই যে একটা উপস্থিতিটা বেশ ভালো। আর সারাদিন আমরা দেখব যে 141টা কেন্দ্রে কত % ভোট কাস্ট হলো, ভোটার উপস্থিতি কেমন। এবং এই কেন্দ্রে
কিন্তু এই উপজেলায় কিন্তু সোনারগাঁও উপজেলাতে 4 জন ও চেয়ারম্যান পদে লড়াই করছেন। 4 জনই কিন্তু আওয়ামী লীগের এবং উপজেলা যে যুবলীগের সভাপতি, কেউ যুবলীগের সাধারণ সম্পাদক, কেউ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সদ্য বিদায়ী যিনি উপজেলা চেয়ারম্যান তিনিও লড়াইয়ে আছেন। অর্থাৎ মাঠের যারা বিরোধী দল বিএনপি তারাও ভোটে নেই এবং সংসদের যারা বিরোধী দল জাতীয় পার্টি তারাও কিন্তু ভোটে নাই। এবং ভোটে না থাকার কারণ হিসাবে আমরা জানি বিএনপি কিন্তু তারা বলেছে তাদের রাজনৈতিক কৌশল হিসাবে তারা এই সরকারের অধীনে কোনো ভোটে অংশ নেবে না। তবে কেন জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে তারা কোথাও প্রার্থী দেয়নি কিংবা তারা কেন নির্বাচন করছে না সেটি একটি বড় প্রশ্ন। তবে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কিন্তু তাহলে যারা প্রার্থী ছিল তারা তো দীর্ঘদিন 14-15 দিন প্রচারণা করেছে, তাদের অ্যাক্টিভিটিসগুলো আসলে কি ছিল, তারা কতটা ভোটারদের কাছে যেতে পারলো, কেন ভোটার উপস্থিতি কম হচ্ছে, এগুলো আসলে বিস্তর খতিয়ে দেখার বিষয়। সার্বিকভাবে আমরা যদি বলতে পারি এখন পর্যন্ত 141টি কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্রে আমরা বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর শুনেছি, বাকি কেন্দ্রগুলোতে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে বাইরেও আছে ভেতরেও আছে এবং ভোটাররা দেখতে পাচ্ছেন ভোট দিচ্ছেন, আমরাও দেখছি। তবে আপনি ভোট দিয়েছেন? ভোট কি দেওয়া শেষ আপনার? হ্যাঁ দিয়েছি। কিসে ভোট দিলেন, ইভিএম না ব্যালটে? আমার আচ্ছা আচ্ছা, আপনার ভোট দেওয়া শেষ? হ্যাঁ আমার কি ও আচ্ছা ঠিক আছে, আপনার মজা। আচ্ছা, পরিবেশ কেমন ভোটে? খুবই ভালো। কতজন আসছেন বাড়ি থেকে ভোট দিতে? 3 জন। উনি কে হন? আমার শাশুড়ি। আচ্ছা, আর একজন কে? ওইটা আমার শাশুড়ি। আচ্ছা ঠিক আছে। তো আপনি দেখলেন দুজন ভোটারের সাথে কথা বললাম, তারাও তাদের ভোটটি দিয়ে ফেলেছেন এবং ভোটের পরিবেশ নিয়ে তারা শান্ত। প্রিজাইডিং অফিসারও আছে, দেখছেন কেন্দ্রের ভোটের পরিস্থিতি, সব মিলিয়ে সুষ্ঠু আছে পরিবেশ। দেখি 4টা পর্যন্ত কি হয়। মৃত্তিকা, ধন্যবাদ সোমা আপনাকে। গাইবান্ধায় রয়েছে ইনামুল কবির রূপম। উপজেলা নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপম, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? যে ভোটারের উপস্থিতি একেবারেই ছিল না। বেলা যখন জেলাতে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ী উপজেলাতে। আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা সদরের ইসলামিয়া হাই স্কুল কেন্দ্রে। এখানে গাইবান্ধা সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা 3,86,599 জন। এর মধ্যে নারী ভোটার 1,96,495 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 6 জন। উপজেলা নির্বাচনে গাইবান্ধা সদরে প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন। নির্বাচনে যে আমেজ থাকে সেই উৎসব মুখর পরিবেশ না থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি টহল দিচ্ছে, র্যাবেরও টহল দেখেছি এবং পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশিও চালিয়েছে। নির্বাচনের বিধিমালা ভঙ্গ করে যারা মোটরসাইকেল ব্যবহার করছেন তাদেরকেও আটক করা হচ্ছে। নির্বাচনের জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন যে ব্রহ্মপুত্রের দুর্গম চরাঞ্চলে 9টি কেন্দ্র রয়েছে। এই 9টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তাদের মোট কেন্দ্র আছে 165টি, তার মধ্যে 67টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে তারা চিহ্নিত করেছেন। গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন বলেছেন যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে সেই কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন তারা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মৃত্তিকা, ধন্যবাদ রূপম। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে সহায়তা করেছেন। বিভিন্ন সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং তার ব্যক্তিগত স্বার্থে ঘুষ নিয়েছিলেন। এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য কর্মকর্তাদের নিহতের ঘটনায় ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই শোক ঘোষণা করেন। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবেরকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। রাইসির মৃত্যুতে সিরিয়া এবং লেবাননেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্টের মৃত্যুর 50 দিনের মধ্যে নির্বাচনের আইনি বাধ্যবাধকতা থাকায় 28 জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে দর্শক ফিরে এলাম বিরতির পর। আবারও উপজেলা নির্বাচন। পটুয়াখালীর বাউফল সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে যাচ্ছি, সেখানে আছেন এনায়েতুর রহমান। এনায়েত, ভোট তো শুরু হয়েছে 1 ঘন্টা যাবত, এখনকার ভোটের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ মৃত্তিকা। আপনি যেমনটি বলছিলেন যে ভোটারের উপস্থিতির কথা, ভোটারদের উপস্থিতি এখনো বাড়েনি। সকাল 8টা থেকে এ পর্যন্ত আমি যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে 1985 জন ভোটার, কিন্তু তার মধ্যে 70-80 জনের ভোট ইতিমধ্যে প্রদান করা হয়েছে। ভোট কেন্দ্রে তেমন ভোটারদের আনাগোনা নেই। কিছু কিছু ভোটাররা আসছেন, তারা ভোট দিচ্ছেন। আপনি জানেন যে পটুয়াখালীতে আজ 3টি উপজেলা বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 13 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 3টি উপজেলার মধ্যে বাউফল উপজেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সকলেই এবং এই উপজেলায় গত কদিনে কয়েকটি সহিংস ঘটনা হয়েছে এবং এখানে বিচ্ছিন্ন একটি ইউনিয়ন সহ আরো একটি ইউনিয়ন আছে, যা নিয়ে অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে। আপনি জানেন যে এই সব অভিযোগ খণ্ডন করার জন্য এবং যাতে সুষ্ঠু পরিবেশে ভোট হয় সেজন্য নির্বাচন কমিশন ও প্রশাসন এই 3টি উপজেলায় 35 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন, যাদের আন্ডারে 9 প্লাটুন বিজিবি এবং 10টি র্যাবের টিম এবং কোস্টগার্ডের 3টি সেকশন আছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং আনসার মোতায়েন করা আছে। আমরা এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আগামী যে ঘন্টা নির্বাচন হবে, এই ভোট গ্রহণ হবে, তার মধ্যে হয়তো আমরা যদি কোনো নতুন খবর পাই আপনার মাধ্যমে আবার জানাতে পারবো। মৃত্তিকা, ধন্যবাদ এনায়েত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিসির প্রধান কৌশলীর গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই আবেদনকে জঘন্য হিসেবে অভিহিত করেছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক বিচার আদালতের কৌশলের পদক্ষেপকে ঔদ্ধত্য হিসেবে অভিহিত করেছেন নেতানিয়াহু। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আইসিসির পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, আইন সবার জন্য সমান হওয়া প্রয়োজন। তবে পশ্চিমা দেশগুলো এর নিন্দা জানিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 4 ফিলিস্তিনি নিহত হয়েছে। রাফার আশেপাশে হামলা জোরদার করেছে ইসরায়েল। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। অপরিকল্পিতভাবে জমিতে সার প্রয়োগের কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, কমছে ফসল উৎপাদন। প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে সরকারকে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে মাটি তার ফসল উৎপাদনের ক্ষমতা হারাবে। সম্প্রতি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীদের গবেষণায় এই চিত্র উঠে এসেছে। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। অপরিকল্পিত ও নিয়ম বহির্ভূতভাবে সার ও কীটনাশক প্রয়োগের কারণে বছরে লোকসান হচ্ছে প্রায় 20,000 কোটি টাকা।
মাত্রাতিরিক্ত বালাইনাশক প্রয়োগে ফসল উৎপাদনও কমছে। সম্প্রতি টাঙ্গাইলের বিভিন্ন এলাকার কয়েকজন কৃষক মাটির গুণাগুণ পরীক্ষা করে ফসল উৎপাদন শুরু করেছেন। ভালো ফলনও পেয়েছেন তারা। আমি 30% জায়গা আবাদ করছি। আমার জমিতে আগের তুলনায় এই বছর সারের কম খরচ হয়েছে এবং ফলন বৃদ্ধি হয়েছে। মাটি পরীক্ষা করার আগে যে ফসল আমরা উৎপাদন করতাম দেখা যায় আমাদের খরচটা অনেক বেশি হইতো, আর মাটি পরীক্ষা করার পরে আমরা যে ফসলটা উৎপাদন করলাম তাতে দেখা যায় খরচ অনেক কম লাগে। মাটির গুণাগুণ পরীক্ষা করতে জেলা সদরে যাওয়া কৃষকের জন্য কষ্টকর। উপজেলা পর্যায়ে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাটির গুণাগুণ পরীক্ষা করার দাবি জানিয়েছেন কৃষক। এতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফসল আবাদ করা সম্ভব হবে। নিয়ম মোতাবেক আবাদ করাতে ফসল আমরা 25 থেকে 30% বৃদ্ধি পাইতেছি। পোকামাকড়ের যে উপদ্রবটা ছিল ওর থেকে এখন অনেকটা কমে গেছে। দেখা যাচ্ছে যে ফলন আর অনেক বৃদ্ধি হচ্ছে, আগের তুলনায় অনেক ভালো। প্রতি বছর দেশে চাল ও গম সহ 5 কোটি মেট্রিক টন শস্যজাতীয় খাদ্য প্রয়োজন। আবাদ হচ্ছে 4 কোটি মেট্রিক টন। সঠিক নিয়মে সার ও কীটনাশক প্রয়োগ করা হলে 5 কোটি মেট্রিক টন খাদ্যই দেশে উৎপাদন করা সম্ভব বলে মনে করছেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। মাটি পরীক্ষা করে যে আবাদ করেছি এখানে প্রায় আমাদের 15 থেকে 20 ভাগ সার কম লেগেছে, অর্থাৎ সারের অপচয় কম হয়েছে। অন্যদিকে আমাদের ফলন প্রায় 20 থেকে 30 ভাগ বৃদ্ধি পেয়েছে। আমরা যে জমিতে ধান কাটলাম আজকে, সেই জমিতে আমাদের ফলন আমরা পেয়েছি 1 হেক্টরে প্রায় 8 টন। এটা ব্রি ধান 89 ছিল। এটা আমাদের যে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আমরা পেয়েছি। জেলার কৃষকদের ধারণা, বেশি করে সার ও কীটনাশক প্রয়োগ করা হলে ফসলাবাদ বেশি হবে। এ ধারণা পাল্টে দিতে মাঠ পর্যায়ে সচেতনামূলক কার্যক্রম বাড়াতে কৃষি বিভাগকে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। টাঙ্গাইলের মধুপুর থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দিনাজপুরের রামসাগর দিঘির শান্ত শীতল জলের বিশালতা, চারপাশে বৃক্ষরাজির ছায়া সুনিবিড় অপরূপ সৌন্দর্য আকর্ষণ করে দেশ বিদেশের পর্যটকদের। বছরের প্রায় সবসময় পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে রামসাগর। তবে জীববৈচিত্র্যের সমাহার হলেও এই দিঘি এখন অপরাধী ও মাদকসেবীদের অভয়ারণ্য। শাহ আলম শাহীর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসি রিপোর্ট। সাগর নয়, তবুও নাম সাগর। দেশের সবচেয়ে বড় এই দিঘির সৌন্দর্যের বিশালতা সাগরের মতোই। দিনাজপুর শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণে রামসাগর দিঘির অবস্থান। জনশ্রুতি আছে, প্রচণ্ড খরায় প্রজাদের পানির চাহিদা পূরণে রাজা রামনাথ রায় 1750 থেকে 1755 সালে প্রায় 1.5 লাখ শ্রমিক দিয়ে এই দিঘি খনন করেন। 2001 সালে রামসাগর ঘিরে গড়ে ওঠা বনকে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেয় সরকার। দিঘির স্বচ্ছ জলরাশি আর ছায়া সুনিবিড় প্রকৃতি, গাছে গাছে বিভিন্ন পাখির বিচরণ এবং উঁচু নিচু টিলার অপরূপ নৈসর্গ নিমেষেই মুগ্ধ করে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের। আছে মিনি চিড়িয়াখানাও। হরিণ, নীলগাই, বানর, অজগর আর পাখির সমাহার চিড়িয়াখানায়। তবে অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে দিনাজপুরের ঐতিহাসিক এই দিঘি ঐতিহ্য হারাতে বসেছে। পর্যটকরা যারা আসে, পর্যটকদের জন্য আরেকটু নিশ্চয়তা দরকার। এই ঐতিহ্য মূলত নষ্ট হয়ে গেছে। নিরাপত্তা নাই। এই একটা ছেলে একটা মেয়ে বসে যদি কোথাও একটু গল্প সল্প করছে, বসে থাকতেছে। এখানকার কিছু প্রতিবয় ছেলেপেলেরা আসে, বাস ধরে ধারান, চেন, আংটি, ঘড়ি টড়ি কাটে নিয়ে চলে যাচ্ছে। রামসাগরও বড় বড় পাহাড় ছিল, সেটাও ধ্বংস করে দিচ্ছে। এখনো মোটামুটি ঠিকই আছে। একটা ভালো মানুষের পর্যটন কেন্দ্র ছিল, মানুষ এখানে পিকনিক করতে যেত, ভ্রমণ কেন্দ্র ছিল। সেই জিনিসটাকে এইভাবে যদি নষ্ট করে দেয় তাহলে এটা খুব মর্মান্তিক হবে। যেমন মাতাসাগর ধ্বংস করে দেওয়া হয়েছে, সুখসাগর একটা ছিল বেঁচে, সেটাও যদি এইভাবে ধ্বংস হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য খুব ক্ষতির কারণ হবে। পরিবেশের জন্য তো হবেই, কিন্তু দিনাজপুরে যে একটা ঐতিহ্য ছিল, দর্শনীয় স্থান, সেই জায়গাটা কিছুটা ক্ষতিগ্রস্ত তো হবেই স্বাভাবিক। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সেই সাথে রামসাগরের ঐতিহ্য ধরে রাখতে নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। অনাকাঙ্ক্ষিত পরিবেশের মুখোমুখি না হয় সেজন্য জেলা প্রশাসনের উদ্যোগে এখানে ইতিমধ্যে কয়েকটি জায়গায় ইকো পার্ক ঘোষণা করা হয়েছে। বিশেষ করে
আবাসন ব্যবস্থা, রেস্টুরেন্টের ব্যবস্থা, এই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে আশা করি যে এটা আমাদের যে দিনাজপুরকে আরও পর্যটন প্রেমীদের কাছে আকর্ষণ জানাবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের ঐতিহাসিক এই নিদর্শন ধরে রাখতে প্রশাসনকে আরও তৎপর হওয়ার তাগিদ পর্যটক সহ স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।